আমাদের দেশের রাষ্ট্রপতিকে বলা হয় যে তিনি আপনার মিলাদ এবং কবর জিয়ারত ছাড়া আসলে ওনার কোনো দায়িত্ব নাই, ডিউটি নাই, ক্ষমতা নাই। সেই জায়গা থেকে এখনকার এই আলাপ আলোচনা হচ্ছে যে প্রেসিডেন্টের কিভাবে এম্পাওয়ার করা যায়, প্রধানমন্ত্রীর এককেন্দ্রিক ক্ষমতা কমিয়ে কিভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতাটা ভারসাম্য করা যায়, এবং একটা ভারসাম্যপূর্ণ সংসদ। বাংলাদেশের নির্বাচনগুলোতে দেখা গেছে আপনার আওয়ামী লীগ বিএনপি 90-এর পরবর্তী সময়টা যদি আমরা ধরি, যে লাস্ট 3 দশকে দুটো দল সরকার গঠন করেছে, 30-35-40% ভোট পেয়ে, 40% ভোট পেয়ে সরকার গঠন করেছে। আর 60% মানুষ তাদের মতামতের কোনো দাম নাই। 40% ভোট পেয়ে যাইছে তারা সংসদে আইন বানাচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে। বিরোধী দলের খালি আন্দোলন ছাড়া রাজপথে কোনো কাজ নাই। কিন্তু সেই কারণে আমরা বলছিলাম যে বাংলাদেশে যদি আনুপাতিক হারে নির্বাচন ইন্ট্রোডিউস করা যায়, সেটা হচ্ছে এই একদলীয় আধিপত্য বিস্তারের সংসদের পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ হবে। এইখানে অনেকে বুঝে, অনেকে না বুঝে মিডিয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যে হচ্ছে কি আনুপাতিক হারে নির্বাচন হলে আপনার বছর বছর সরকার পরিবর্তন হবে। ভারত কিংবা ধরেন, যাই হোক, আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল কিছু ডিভিশন আছে, আমাদের কিছু বিষয়ে অনৈক্য আছে, যারা বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করতে তারা সরকার ফেলে দেবে। পাকিস্তানে ইমরান খানকে যেভাবে হটিয়ে দিয়েছে। তো দেখেন, আমাদের যদি যে আলোচনা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়, আলোচনাটা হচ্ছে যে এখন আপাতত উচ্চ কক্ষে আমরা 100 যে সংসদ সদস্য হবে, সেইখানে আমরা আনুপাতিক হারে নির্বাচনের ভিত্তিতে আমরা প্রতিনিধি নিশ্চিত করব। লোয়ার হাউসে যে 400 প্রতিনিধি থাকবে, সেটা এক্সিস্টিং সিস্টেমে। তার মানে ওই গতানুগতিক প্রক্রিয়ায় এইখানে কিন্তু ওই বড় দলগুলোরই আধিপত্য থাকবে। এমনকি এমন হতে পারে, ধরেন কোনো ছোট দল লোয়ার হাউসে একজন এমপি জিতলো না, কিন্তু সব মিলিয়ে তার দল 5% ভোট পেল, তাহলে উচ্চ কক্ষে তার 5 জন প্রতিনিধি থাকবে সেই দল থেকে। লোয়ার হাউসে কিন্তু তার একজন প্রতিনিধিও থাকতেছে না। সুতরাং আপনাকে যদি সংসদ আপনার ভেঙে দিতে হয়, সরকারের পতন ঘটাতে হয়, প্রথমত হচ্ছে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, যেটা এক্সিস্টিং সিস্টেম থাকলে লোয়ার হাউসে এই বিজয়ী দল ব্যতীত অন্য পক্ষে কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে আপনারা সংবিধানের যে 70 নাম্বার অনুচ্ছেদ, যে বিষয়ে ইতিমধ্যেই একমত হয়েছে যে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে সরকার পতনের ক্ষেত্রে, যেটাকে আস্থা বিল বলে, সেখানে ভোট দিতে পারবে না। তাহলে তারা ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না। তাহলে সরকার পরিবর্তনের এই বিধানটা থাকতেছে না। বরঞ্চ এইখানে আপার হাউসে যদি এই আপনার প্রপোর্শনেট অনুপাতে সিটটা হয়, তাহলে হলো কি অন্তত প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আরো 4 থেকে 5টা দলের প্রতিনিধিত্ব বা ভয়েস ওখানে থাকার ফলে কিছু বিষয় নিয়ে অন্তত তারা কথা বলতে পারবে। কারণ আপনারা দেখেছেন, সংসদ সদস্য তো খালি হানা ভোট হাত জাগানো আর হানা বলার মধ্যে দিয়েই তাদের কার্যক্রম শেষ করে। এবং সংসদটা তো ভাইব্রেন্ট হয় বিরোধী দলের বক্তাদের কারণে বা বিরোধী সংসদ সদস্যদের কারণে। তাহলে এক্সিস্টিং সিস্টেমে তো ওইভাবে বিরোধী দল খুব বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে না। সেক্ষেত্রে আপার হাউসে যখন আমরা পররাষ্ট্র নীতি, দেশের জাতীয় স্বার্থ সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন আমরা একটা বিল নিয়ে আলোচনা হবে, সেইখানে একটা গঠনমূলক আলাপ আলোচনা হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এই রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা করছি। যদি এখানে কোনো কোনো দলের কিছু কিছু বিষয় একেবারে 18 মতো রিজার্ভেশন, ওখান থেকে তারা সরবে না, সেই জায়গা থেকে আমরা কমিশনকে বা আমরা মিডিয়ার মাধ্যমে যেটা বারবার বলেছি, সংস্কার করতে হবে এই দেশের মানুষের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার আলোকে, কোন দলকে প্রাধান্য দিয়ে নয়, কোন দলের নোটের আলোকে নয়। কারণ এই জুলাই গণঅভ্যুত্থানটা কোন দলের ডাকে তো হয় নাই, কোন দলের আন্দোলনে হয় নাই। পরিষ্কার আপনাদেরকে বুঝতে হবে, আমরা সবাই জানি। সুতরাং আমি বারবার যেটা অনেক পাবলিক আলোচনায় বলেছি, যে এই জুলাইকে যদি আমরা বুঝতে ব্যর্থ হই, জুলাইকে বিবেচনা ছাড়া যদি আমরা নির্বাচন সংস্কারের কথা মাথায় রাখি, তাহলে ভবিষ্যতে আরো গণঅভ্যুত্থান ঘটবে। একটা ছাত্র আন্দোলন, ন্যায্য ছাত্র আন্দোলন, সরকারি চাকরিতে বৈষম্যমূলক একটা ব্যবস্থার বিরুদ্ধে, সেই আন্দোলন কিভাবে গণঅভ্যুত্থান হবে? এটা যদি কেউ বলে যে এই আন্দোলনটাকে আমি প্ল্যান করে সরকার পতনের আন্দোলনে নিয়ে আসছি, তার চেয়ে মিথ্যা কথা দুনিয়াতে আর কেউ বলবে না। পরিষ্কার কথা, এটা তো সরকার পতনের আন্দোলনে ছিল না। 2018 সালে আমরা করি নাই, পরিষ্কার কথা। আমরা বারবার সে সময় সরকারের সাথেও আমরা ছাত্র হিসেবে আমরা বলেছিলাম যে আমাদের দাবি তরুণদের মেধার মূল্যায়ন, সে বিষয়ে আমরা আন্দোলন করেছি। সরকার প্রতারণা করে আমরা প্রায় 8.5 মাস, ফেব্রুয়ারি 17 তারিখ থেকে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত আমরা কিন্তু আন্দোলন চালিয়ে গেছি। এর মধ্যে কয়েক দফায় হামলা হয়েছে, মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, বাট আমরা কিন্তু হাল ছাড়ি নাই। বিকজ আমাদের একটা কমিটমেন্ট ছিল যে তরুণদের যে ধর্ম, একটা আপোষহীন অপ্রতিরোধ্য চরিত্র, সেইখান থেকে আমাদেরকে আন্দোলনে সফল হতেই হবে। সেই জায়গা থেকে আমরা সফল হয়েছি। সেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির কোটা